হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিলি স্টাডি। তো আজকে আমরা যে লুসেন্টের মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আজকে আমরা মুসলিম লীগ নিয়ে আলোচনা করব। তো এর আগে বলে রাখি, তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লুসেন্টটা যদি কমপ্লিট করে না থাকো, তো আমার চ্যানেলে সম্পূর্ণ প্লে লিস্ট করা আছে, ওখান থেকে কমপ্লিট করে নিতে পারো। তো এই দেখো মুসলিম লীগ 1906। তো মুসলিম লীগ বলার আগে আর একবার বলে রাখি যে তোমাদের এর পিছনে কি হয়েছিল। তো আমাদের ভারতে বিশেষ করে স্বাধীনতার জন্য একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়, অর্থাৎ ভারতের যে সমস্ত জনগণ তাদের বিভিন্ন কথাবার্তা শুনবে এবং সেই কথাবার্তাগুলো নিয়ে ব্রিটিশ সরকারের কাছে পৌঁছাবে। এই জন্য একটা অর্গানাইজেশন গঠন করা হয় 1885 সালে, যার নাম হচ্ছে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সাধারণত মডারেট ভূমিকাতে কাজ করে, অর্থাৎ দেশের বিভিন্ন মানুষের কথা শুনলো, তাদের কি সমস্যা না হলো, এটা এই নিয়ে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন এও হিউম। ঠিক আছে, যেন 1857 সালের মতো এরকম বিদ্রোহ যেন আর না ঘটে, সেই জন্য এই অর্গানাইজেশনটি প্রতিষ্ঠা। তো এখানে বিভিন্ন ভারতীয়রা থাকতো, তারা ভারতের বিভিন্ন মানুষের যে দুরবস্থার কথা, তাদের কি কি সমস্যা, সেগুলো শুনতো এবং তাদেরকে সলভ করার চেষ্টা করতো ব্রিটিশ সরকারকে বলে। তো এভাবে চলতে থাকে। এভাবে ঠিক 1885 থেকে 1805 1905 সাল অবধি আমরা বলে থাকি মডারেট ফেজ। মডারেট ফেজ কেন? দেখো, দুটো ফেজ তৈরি হয়, আমরা বলে রাখি, যেটা তোমার আগে পড়িয়েছি। একটা হচ্ছে মডারেট ফেজ আর একটা হচ্ছে এক্সট্রিমিস্ট ফেজ। অর্থাৎ এই যে এদের মডারেট বা এক্সট্রিমিস্ট বলছি, তাদের প্রধান কারণ হচ্ছে এদের যে কাজ করার যে ভঙ্গি, ঠিক তাদের উপর নির্ভর করে এদেরকে মডারেট বলা হয়েছে আর এক্সট্রিমিস্ট বলা হয়েছে। মডারেট যারা চাইতো যে আমরা ব্রিটিশ সরকারকে অনুরোধ করব, বলবো এবং আমাদের কথা মনে শুনে ঠিক তারা যেন স্বাধীনতার জন্য অগ্রসর হয়, এভাবে, অর্থাৎ তাদের কথা মতো চলবে। আর অন্যদিকে কিছু এক্সট্রিমিস্টদের চিন্তাধারা কী ছিল? এক্সট্রিমিস্টদের চিন্তাধারা ছিল যে এরা দেখছে যে আমরা যদি সকলেই ভারতবর্ষে এক জায়গায় হই এবং আমরা যদি ব্রিটিশ সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করি, তাহলে ব্রিটিশ সরকার অটোমেটিক আমাদের কথা শুনতে বাধ্য হবে। এটা ছিল এক্সট্রিমিস্টদের ভাবধারা। তো এই ভাবধারার জন্য দুটো পৃথক হয়ে যায়, একটা হচ্ছে মডারেট আর একটা হচ্ছে এক্সট্রিমিস্ট। তো এই 1885 থেকে 1905 এই যে সাল, এটাকে আমরা বলে থাকি মডারেট ফেজ। তো এই শেষমেশ 1905 সালের পর থেকে এমন কি হয়ে যায় যে তারপর থেকে বিশেষ করে 1905 থেকে আমরা 1917 সালকে বলে থাকি এক্সট্রিমিস্ট ফেজ। তো 1905 সালের পর থেকে আমরা 1917 সালকে এক্সট্রিমিস্ট ফেজ বলে থাকবো। কেন? কারণ কি হয় দেখা যাক। কারণ এর আগের ভিডিওটা আমরা পড়লাম যে 1905 সালে লর্ড কার্জন কি করে? লর্ড কার্জন বঙ্গভঙ্গ বা বাংলাকে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে। লর্ড কার্জন মনে রাখবে ভাইসরয় ছিল কত থেকে কত? 1899 থেকে 1905 সাল অবধি লর্ড কার্জন ছিল ভাইসরয় ভারতের। তো এই দেখো, 1905 সালে বাংলাকে ভেঙে দেওয়ার কথা বলে। অর্থাৎ তখন কিন্তু বাংলা বলতে শুধু মাত্র পশ্চিমবঙ্গ বোঝাতো না, তখন বাংলা বলতে সেখানকার মধ্যে ছিল উড়িষ্যা থাকতো, বিহার থাকতো, পশ্চিমবঙ্গ থাকতো বর্তমানের, এবং সেখানে বাংলাদেশ থাকতো। এই টোটাল এরিয়াটা মিলে তখনকার ছিল, তখন এই টোটাল এরিয়া মিলে তখন এটাকে বলা হয় বেঙ্গল বলা হতো। তো এই বেঙ্গলটাকে মানে ভেঙে দেওয়ার কথা কে ঘোষণা করে? লর্ড কার্জন। তিনি বলেছিলেন যে যদি আমরা বাংলাকে ভাঙতে পারি, তাহলে এখানে কি প্রচুর ডেভেলপ হবে। আসলে আসলে তাদের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিমকে বিচ্ছেদ করা। কারণ সেই সময় এই যে বিশেষ করে পূর্ব দিকের যে ভাগটা, যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশ বলছি, এই যে ভাগটা, এখানকার তখন ছিল মুসলিম মেজরিটি এলাকা। আর আমাদের যে পশ্চিমবঙ্গ দিকের অংশ, এটা ছিল বিশেষ করে হিন্দু মেজরিটি এলাকা। তো তিনি অ্যাকচুয়ালি চেয়েছিলেন হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি করতে, এটাও চেয়েছিলেন। তো এই দেখো, হিন্দু মুসলিম যেহেতু বিচ্ছেদ হতে চাননি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি চাইতেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চাইতেন যে বাংলা যেন ভাগ না হয়। তার জন্য এর বিরুদ্ধে প্রচুর আন্দোলন সৃষ্টি করে যেন বাংলাকে ভাগ করা না হয়। তো এর বিরুদ্ধে কিন্তু তাও শেষমেশ কিন্তু 16ই আগস্ট 1905 সালে বাংলা কিন্তু ভাগ হয়েই যায়। তো দেখলো মডারেট ভূমিকায় কোনো কাজ হচ্ছে না, তো তার জন্যই এরপরে এক্সট্রিমিস্টদের পন্থা অবলম্বন করতে হয়। তো এগুলো সম্পর্কে আরও পরে একটু পড়বো নিচে, যখন 1907 সালে যখন এই দুটো ভাবধারা সম্পূর্ণ আলাদা হয়ে ভেঙে যায়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, একটা হচ্ছে সুরাট স্প্লিট যাকে আমরা বলছি, একটা মডারেট আর একটা এক্সট্রিমিস্টে ভেঙে যায় 1907 সালে, যেটাকে বলতে কি সুরাট স্প্লিট। তো এরপর দেখো মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়। তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার আগে বলে রাখি যে স্যার সৈয়দ আহমদ খান বিশেষ করে তিনি মুসলিম ছিলেন এবং তিনি মুসলিমদের জন্য অনেক কিছু করেছেন। তো এই স্যার সৈয়দ আহমেদ খান কি বলতেন
যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে একটা হিন্দু অর্গানাইজেশন, বিশেষ করে একটা হিন্দু অর্গানাইজেশন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে হিন্দু অর্গানাইজেশন। তো এরপরে যে সমস্ত মুসলিমরা আছে, তো তারা কি দেখছে যে হিন্দুদের জন্য যদি একটা অর্গানাইজেশন থাকে, তাহলে আমাদের যে মুসলমানদের জন্য একটা অর্গানাইজেশন হচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানছে না। তারা চাইছে না যে আমরা ভালোভাবে আমাদের এটা ডেভেলপ হোক, মুসলিমরা ভালোভাবে থাকুক। কারণ তখনকার মুসলিমদের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, কারণ তারা বেশিরভাগই ছিল কৃষক ছিল বা সাধারণত দিনমজুর ছিল মুসলিমরা। তো এই জন্য এই যে মুসলিম ভাগে কি চাইতো, মুসলিমরা কিন্তু চাচ্ছে, মুসলিম লীগ কি চাচ্ছে, মুসলিম লীগ চাচ্ছে যে বাংলা ভাগ হয়ে যাক। তার মানে মুসলিম লীগটা সাপোর্ট করেছে পার্টিশন অফ বেঙ্গলের। ঠিক আছে। তো এবার দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কত সালে, 1906 সালে। 1905 সালে বাংলা ভেঙে যায়, আর 1906 সালে প্রতিষ্ঠিত হয়। তো এবার একটু দেখো পড়ে নেই কি বলা হচ্ছে। ইন ডিসেম্বর 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ ওয়াজ সেট আপ বাই নওয়াব সেলিমুল্লাহ অফ ঢাকা। তো এখানে দেখো বলছে মুসলিম লীগের আসলে পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালের ডিসেম্বর মাসে। কোথায়? ঢাকাতে। এটা প্রতিষ্ঠা করেন কে? নবাব সেলিমুল্লাহ। তো দেখো নবাব সেলিমুল্লাহ ছাড়াও কিন্তু মুসলিম লীগের সাথে অনেক কিছু সদস্য ছিল, সেগুলো তোমাদের বইয়ে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। কারণ শুধুমাত্র একজনের মিলে তো একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা হতে পারে না। তো এই নবাব সেলিমুল্লাহ ছাড়াও মুসলিম লীগ প্রতিষ্ঠাতে আরও যারা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারা প্রথমত হচ্ছে একজনের নাম হচ্ছে বিক্রম উল মুলক। 2 নম্বর হচ্ছে সৈয়দ আমির আলী। 2 নম্বর হচ্ছে সৈয়দ আমির আলী। ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের খান বাহাদুর গুলাম। এছাড়া হচ্ছে 3 নম্বর হচ্ছে খান বাহাদুর গুলাম। 4 নম্বর যদি বলি সেটা হচ্ছে স্যার সুলতান মোহাম্মদ শাহ। তো স্যার সুলতান মোহাম্মদ শাহকে আমরা জানি আগা খান নামে, আগা খান 3, বিশেষ করে তৃতীয় আগা খান বলা হয় স্যার সুলতান মোহাম্মদ শাহকে, তৃতীয় আগা খান। তোমরা অনেক বই পাবে যে মুসলিম লীগকে প্রতিষ্ঠা করে, অনেক জায়গায় তোমরা পেয়ে থাকবে যে আগা খান, আবার অনেক জায়গায় পেয়ে থাকবে নবাব সেলিমুল্লাহ। তো সাধারণত এই দুটো নামই তোমাদের বেস্ট ইম্পর্টেন্ট যে মুসলিম লীগ প্রতিষ্ঠাতা সম্পর্কে, একটা হচ্ছে আগা খান আর একটা হচ্ছে নবাব সেলিমুল্লাহ। তো এছাড়াও যে বিক্রমুল মুলক, সৈয়দ আমির আলী, খান বাহাদুর গুলাম, এরাও কিন্তু প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করেছিলেন মুসলিম লীগ। তো মুসলিম লীগ সাধারণত প্রতিষ্ঠিত হয় ঠিক একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তোমরা অনুরূপ বলতে পারো, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিকল্প হিসাবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই মুসলিম লীগ সাধারণত মুসলিমদের কথা শুনবে, ঠিক এরকম ভাবে। দেখো দ্য লিগ সাপোর্টেড দ্য পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ বলেইছি যে বাংলা ভাগ হয়ে যাক, এটা কিন্তু মুসলিম লীগ চেয়েছিলেন, এটা সাপোর্ট করেছিলেন বাংলাকে ভাগ হয়ে যাওয়া। এবং অপোজ দ্য স্বদেশি মুভমেন্ট, তো স্বদেশি মুভমেন্ট চালু করেছিল কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসরা, যে স্বদেশি দ্রব্য ব্যবহার করো এবং বয়কট করো ইংরেজি দ্রব্য, বিদেশি দ্রব্য। তো এটা কি করেছিলেন, যে স্বদেশি যে মুভমেন্ট একটা চালানো হয়েছিল 1905 সালে, সেটাকে বিরোধিতা করেছিলেন মুসলিম লীগ। and demanded special safeguard for its community and a separate electorate মুসলিম। এবং এরা কি করেছিলেন, একটা ডিমান্ড করেছিলেন সেপারেট ইলেকটোরেট মুসলিম, অর্থাৎ মুসলিমদের জন্য একটা সেপারেট ইলেকটোরেট হোক, মুসলিমরা যেন শুধু মুসলিমদের যেন নির্বাচন করতে পারে, সে একটা সেপারেট ইলেকটোরেট করতে, অর্থাৎ মুসলিমরা যেন যে ব্রিটিশ গভর্নমেন্টে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যেমন সদস্য থাকবে, মুসলিমদের মধ্যে থেকেও যেমন সদস্য নেওয়া হয়, সেই জন্য একটা সেপারেট ইলেকটোরেটের ডিমান্ড করেছিলেন। এবং এর ফলে কি হয় দেখো, দিস লেড টু কমিউনাল ডিফারেন্স বিটুইন হিন্দু মুসলিম, এবং এর ফলে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা কমিউনাল ডিফারেন্সের সৃষ্টি হয়। তো এটাই হচ্ছে মুসলিম লীগ, দেখা গেল। তো এরপর দেখো আমরা জানি যে পড়েছি যে কংগ্রেসের প্রতি বছর বিভিন্ন সেশন হচ্ছে। 1885 সালের পর থেকে কংগ্রেসের পরপর সেশন হয়েই আসছে। তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ সেশন হয় একটা সময়, যেটা হচ্ছে 1906 সালে যে সেশনটা হয়েছিল। 1906 সালে সেশন কংগ্রেসের কিন্তু মনে রাখবে প্রতিটা সেশনই ইম্পর্টেন্ট। তোমরা যদি ডব্লিউবিসিএস দিয়ে থাকো তো দেখবে যে ভারতের জাতীয় কংগ্রেস থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসছেই, জাতীয় কংগ্রেস থেকে প্রতি বছর। তো তোমরা কাজ করবে জাতীয় কংগ্রেস থেকে একটা ভালো করে তোমরা একটা নোট তৈরি করে নেবে পুরো ডিটেলসে, জাতীয় কংগ্রেসের প্রতি বছরের কোথায় কোথায় হয়েছিল, বিশেষ করে কোথায় হয়েছিল, এবং সেখানকার সভাপতি কে ছিলেন, সেখানকার মূল উদ্দেশ্য কী ছিল, জাতীয় কংগ্রেসের তোমরা ডিটেলসে পড়বে। সেই জাতীয় কংগ্রেসে একটা মেন সেশন যেটা হয়েছিল গুরুত্বপূর্ণ, যেটা হয়েছিল কলকাতাতে হয়েছিল 1906 সালে কলকাতাতে হয়েছিল, এবং এর সভাপতি কে ছিলেন দাদাভাই নওরোজি। তো দেখো এই সেশনটার আগে আমি একটু কথা বলে নিই এখানে। দেখো 1905 সালের পর থেকেই কিন্তু
কংগ্রেসের মধ্যে তুমুল একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, বিশেষ করে যাদের এক্সট্রিমিস্ট মতবাদ আর যাদের মডারেট মতবাদ তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো 1905 সালের পর কিন্তু 1906 সালেই ভেঙে যেত এই কংগ্রেস, কিন্তু তখনই কিন্তু স্প্লিট হয়ে যেত। সুরাট স্প্লিট অবধি অপেক্ষা করতো না যদি দাদাভাই নওরোজি না থাকতো। তো দাদাভাই নওরোজি থাকার ফলে কিন্তু 1906 সালে হতে পারেনি কংগ্রেস। এই যে কংগ্রেসের দুজনের মধ্যে স্প্লিটটা তোমরা পড়েই থাকবে যে দাদাভাই নওরোজি কিন্তু প্রত্যন্ত একজন জ্ঞানী মানুষ ছিলেন, তার জন্য তেনাকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মহান বৃদ্ধ বলা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজিকে, অর্থাৎ তিনি বয়সের দিক থেকে বৃদ্ধ নয়, বিশেষ করে তিনি তার জ্ঞানের দিক থেকে বৃদ্ধ। প্রচুর ট্যালেন্টেড মানুষ ছিলেন তিনি। তার বই একটা লেখা আছে দেখবে, পভার্টি অ্যান্ড আনএবিলিটিস রুল। পভার্টি অ্যান্ড আনএবিলিটিস রুল। এছাড়া তিনি ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন, অর্থাৎ সম্পদের যে বহির্গমন, কিভাবে ভারতের সম্পদ ভারত থেকে ইংরেজদের কাছ থেকে ব্রিটিশদের কাছে চলে যাচ্ছে, এই সম্পর্কে ডিটেলসে বলেছিলেন দাদাভাই নওরোজি। ঠিক আছে, একটা প্রমাণ করে তিনি দেখিয়ে দিয়েছিলেন দাদাভাই নওরোজি। তো তিনি বুঝতে পারছো কতটা তিনি ট্যালেন্টেড ছিলেন। তো 1906 সালে তিনি এই সভাপতি করেছিলেন। তো এই কারণে কিন্তু 1906 সালে কিন্তু হতে পারেনি মডারেট আর এক্সট্রিমিস্টদের মধ্যে যে ভাগটা। তবে তিনি বিশেষ করে যে চরমপন্থী তাদের দিকে নেতৃত্ব দিয়ে একটা কথা, চরমপন্থী তাদের সেলফ গভর্নমেন্ট, চরমপন্থীরা সবসময় চাইতো যে আমাদের সেলফ গভর্নমেন্ট হোক। চরমপন্থীরা চাইতো সেলফ গভর্নমেন্ট হোক। তো দাদাভাই নওরোজি কি করে, দাদাভাই নওরোজি এটা কিন্তু তার সবাই ঘোষণা করে দেয়। 1906 সালে তিনি বলে দেন যে 1905 সালে ধর অত বড় একটা কাণ্ড হলো, ভারত ভাগ হয়ে গেল, বাংলাদেশের ওই দিকটা যাদের সাথে ভাগ হয়ে গেল। তো এরপরে কি দাদাভাই নওরোজি কি বলে যে আমাদের কিন্তু স্বরাজ চাই, আমরা সেলফ গভর্নমেন্ট তৈরি করতে চাই। তো এই যে স্বরাজ্যের কথাটা, সেটা প্রথম কোন সেশনে ঘোষণা করা হয়, এটা প্রশ্নে আসে। এটা হচ্ছে প্রথম ঘোষণা করা হয় 1906 সালে কলকাতা সেশনে, যেটা ঘোষণা করেছিলেন তখন নিয়েছিলেন দাদাভাই নওরোজি। In December 1906 সালে at Calcutta, the INC under the leadership of দাদাভাই নওরোজি adopted স্বরাজ as the goal of Indian people. দাদাভাই নওরোজি বলেই দিলেন যে আমাদের মেন গোল হচ্ছে, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে স্বরাজ, আমাদের কিন্তু স্বাধীনতা চাই, স্বরাজ চাই, সেলফ গভর্নমেন্ট। দাদাভাই নওরোজি ঘোষণা করে দেয়। নওরোজি in his presidential address declared that the goal of INC was self government of স্বরাজ like the United Kingdom. তো দাদাভাই নওরোজি কি বলছেন যে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনে কি আছে, ইউকের মতো যেসব এলাকা সেখানে যেমন সেলফ গভর্নমেন্ট আছে, ঠিক আমাদেরও কিন্তু এরকম সেলফ গভর্নমেন্ট চাই। এটা দাদাভাই নওরোজি তার প্রেসিডেন্টশিপ যখন ছিলেন তখন তিনি ডিক্লেয়ার করে দিলেন। এরপর দেখা যাক এরপর দেখো দ্য ডিফারেন্স বিটুইন দ্য মডারেট অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট স্পেশালি রিগার্ডিং দ্য পিস অফ দ্য মুভমেন্ট and the technique of the struggle to be adopted. তো দেখো বলছে এই যে মেন ডিফারেন্স ছিল মডারেট আর এক্সট্রিমিস্টদের মধ্যে, যেটা বললাম যে মডারেট সবসময় চাইতো যে পিসফুলি হোক দ্য পিস অফ দ্য মুভমেন্ট, আর এক্সট্রিমিস্ট চাইতো দ্য টেকনিক অফ দ্য স্ট্রাগল টু বি অ্যাডপ্টেড কেম টু হেড ইন 1907। তো এরা চাইতো যে একটা স্ট্রাগল করে, আমরা যুদ্ধ করে ইংরেজদেরকে প্রেশারাইজ করে আমরা স্বাধীনতা অর্জন করবো, সেলফ গভর্নমেন্ট চাইবো। তো এর ফলে কি হয় দেখো, 1907 সুরাট সেশন অফ কংগ্রেস হোয়ার দ্য পার্টি স্প্লিট উইথ সিরিয়াস কনসিকুয়েন্স অফ দ্য স্বদেশী মুভমেন্ট। তো এর ফলে কি হয়, 1907 সালে সুরাটের মধ্যে স্প্লিট হয়ে যায়, কংগ্রেসটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো এরপরে দেখো আমরা সুরাটের স্প্লিট আছে নেক্সট, যেটা আমরা সুরাট স্প্লিট নিয়ে আলোচনা করব। তো সুরাট স্প্লিট অ্যাকচুয়ালি কি হয় দেখো, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসদের মধ্যে মডারেটের পরিমাণ কিন্তু বেশি ছিল এক্সট্রিমিস্টদের তুলনায় মডারেটের পরিমাণ বেশি ছিল, মডারেট লিডারের পরিমাণ। যখন তোমাদের লিডারেট পড়িয়ে দিয়েছি তোমাদের বুঝিয়ে দেখো, তখন বলেছি যখন মডারেট পড়িয়েছিলাম এক্সট্রিমিস্ট পড়িয়েছিলাম তখন অনেক বলেছি যে মডারেট কতগুলো লিডার আছে আর এক্সট্রিমিস্ট খুব বেশি লিডার পড়ায়নি। যেমন ছিল লাল বাল পাল ছিল, তাছাড়া ছিল অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, এরা ছিলেন এক্সট্রিমিস্ট লিডার। আর কিছু আর এই যে অন্যদিকে কিন্তু মডারেট লিডার ছিল প্রচুর। তো এই যে 1907 সালে যখন সুরাটে ভাষণ দেওয়া হয় তখন কারা চাইতো, তখন মডারেটরা চাইতো যে আমাদের লিডার হোক রাসবিহারী ঘোষ, অপরদিকে যারা এক্সট্রিমিস্ট ছিল তাদের লিডার হোক, তারা চাইতো আমাদের হোক লালা লাজপত রায় বা বিপিন চন্দ্র পাল, এরা আমাদের লিডার হোক, এটা চাইতো। কিন্তু দেখো এই লিডার হওয়ার জন্য যখন ভোটিং করা হয় তখন শেষমেশ সুরাট স্প্লিটে কাকে ভোটিং করা হয়, তখন মেন যে প্রেসিডেন্ট পায় তিনি হচ্ছে রাসবিহারী বোস প্রেসিডেন্ট পায়। এবং এই রাসবিহারী বোস প্রেসিডেন্ট পাওয়ার পর ভাষণ দেওয়া শুরু করে। এবং এছাড়া তখন লালা লাজপত রায় তিনি কিছু ভাষণ দেওয়ার জন্য
মানে কিছু পয়েন্ট নোট করেন যে আমি ভাষণ দিতে চাই, কিন্তু লালা লাজপত রায়কে সেখানে ভাষণ দেওয়ার কোনো অনুমতি দেওয়া হয় না। এর ফলে কি হয়, এর ফলে যারা এক্সট্রিমিস্ট লিডার ছিল তারা ধরো জুতো খুলে মারে, মানে এরকম করে বিভিন্ন মারামারি শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে। একটা এক্সট্রিমিস্ট আর লিডারদের মধ্যে একটা তুমুল একটা হাঙ্গামের সৃষ্টি হয়ে যায় দুই পক্ষের মধ্যে। শেষমেশ ব্রিটিশ সরকার এসে তখন এটাকে বন্ধ করে, এবং ব্রিটিশ সরকার দেখছে এটা কিন্তু আমাদের খুবই সুবিধাই হলো, যে এক্সট্রিমিস্ট আর যে মডারেট এরা যে লড়াই করছে এর ফলে কি আমাদের তো সুবিধাই হচ্ছে। এতদিন ব্রিটিশ সরকার যে মডারেটরা কিন্তু বুঝতে পারেনি যে এতদিন ব্রিটিশ সরকার আমাদের যে কিছু কথা শুনছে বা মানছে তার কারণ আমাদের সাথে এক্সট্রিমিস্টরা ছিল। যে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছে যে এক্সট্রিমিস্ট আর মডারেট মিলে গিয়ে যদি সবাইকে মিলে উত্তেজিত করে যায় তাহলে কি একটা ফলাফল হবে ব্রিটিশ সরকার ভালোভাবেই জানতো। তাই ব্রিটিশ সরকার মডারেটদের কথা মেনে চলতো, কারণ ব্রিটিশ মডারেটদের কাছে গিয়েছিল এক্সট্রিমিস্ট পার্টি ছিল। তো এই মডারেট আর এক্সট্রিমিস্টের মতো দ্বন্দ্ব লেগে গেল। ব্রিটিশ সরকার দেখছে আমাদের কাছে এটা ভালোই সুযোগ, তখন ব্রিটিশ সরকার কি করলো, ব্রিটিশ সরকার যারা মডারেটে যারা ছিল, যারা বিশেষ করে যারা মডারেটের মধ্যে যারা ছিল সেই সমস্ত নেতাগুলোকে বন্দি করে নিল, এবং বন্দি করে তো ব্রিটিশ সরকার সুযোগ বুঝে বন্দি করে নেয় এক্সট্রিমিস্টদের। যেমন বাল গঙ্গাধর তিলককে কি করে দেয়, বাল গঙ্গাধর তিলককে তিনি যে বার্মাতে যে জেলটা আছে, বার্মাতে যে মান্ডালি জেলটা আছে সেখানে পাঠিয়ে দেয় বার্মালিতে মান্ডা জেলটার জন্য 6 বছরের জন্য, অর্থাৎ 1907 সালে 6 বছরের জন্য জেলে পাঠিয়ে দেয় সেখানে। এরপরে কি হয় তিলককে, এছাড়া যে লালা লাজপত রায় ছিলেন, লালা লাজপত রায় কি করেন, লালা লাজপত রায় এরপরে তিনি পালিয়ে যান, ব্রিটেনে পালিয়ে যান, ব্রিটেন। লালা লাজপত রায় ব্রিটেনে পালিয়ে গেলেন। এছাড়া অরবিন্দ যে ঘোষ ছিল এক্সট্রিমিস্ট লিডার, কীভাবে চক্রান্ত করে এক্সট্রিমিস্টগুলোকে করা হচ্ছে দেখো। এরপর যে অরবিন্দ ঘোষ ছিল তাকে ওপর কিন্তু প্রচুর অত্যাচার করা হয়, বিশেষ করে তাকে কোনো জেল করা হয়নি, তার উপরে একটা কনস্পিরেসি কেস চালানো হয় যেটা তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। অরবিন্দ ঘোষ ছিলেন কিন্তু সম্পূর্ণ নির্দোষ, তাছাড়া কিন্তু তার উপরে একটা কনস্পিরেসি কেস চালানো হয় দীর্ঘদিন ধরে। সাধারণত মানিকতলা যে কনস্পিরেসি যাকে বলে থাকি, ক্যালকাটা বা আলিপুর বোম কনস্পিরেসি যাকে আমরা বলে থাকি, যেটা হয়েছিল তোমার 1908 সালে ধরা হয়। এর ওপর ভিত্তি করে স্যার অরবিন্দ ঘোষকে কনস্পিরেসি কেসের মধ্যে ফাঁসানো হয় এবং প্রচুর মাত্রায় টর্চার করা হয় অরবিন্দ ঘোষকে। শেষে অরবিন্দ ঘোষ তিনি একজন যোগী হয়ে চলে যান এভাবে করে। এছাড়া আর যে সমস্ত লিডার ছিল, যেমন ধরো বিপিন চন্দ্র পাল, তিনি পলিটিক্স থেকে বেরিয়ে পড়েন। তো এইভাবে কিন্তু এক্সট্রিমিস্ট পার্টিটা ভেঙে যায়। আর অন্যদিকে ব্রিটিশ সরকার তখন মডারেটদেরকে পেলেও খুব সুবিধাই হলো মডারেট। এরপরে আরও কিছু রিফর্ম চলতে থাকে, এরপরে শেষে 1909 সালে মরলেমেন্টো রিফর্ম আসে। তো সুরাট স্প্লিট যেটা বললাম এটাই মেনলি হয়েছিল। তো এবার দেখা যাক সুরাট স্প্লিটে কি বলা হচ্ছে বইয়ে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ স্প্লিট ইন্টু 2 গ্রুপস, দ্য এক্সট্রিমিস্ট আর একটা মডারেট, অ্যাট সুরাট সেশন 1907। এই যে সুরাট সেশন 1907 এর কোথায় হয়েছিল, তাপ্তি নদীর ওপর। তোমরা যদি ভূগোলে পড়েই থাকো যে সুরাটটা তোমাদের আছে, যে এখানে দেখবে ঠিক এইভাবে তাপ্তি নদী আছে, সেই তাপ্তি নদীর পাশেই সুরাট আছে, সেই সুরাটে কিন্তু তাপ্তি নদীর পাশে হয়েছিল। দ্য এক্সট্রিমিস্ট ওয়ার লেড বাই তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল অ্যান্ড দ্য মডারেট ওয়ার লেড। আর মডারেটটাকে সাধারণ নেতৃত্ব কে দিয়েছিল, গোপাল কৃষ্ণ গোখলে মডারেটের নেতৃত্ব দিয়েছিলেন, যিনাকে বলা হয় কি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী ওয়াজ জি কে গোখলে। মোস্ট ইম্পর্টেন্ট যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন জি কে গোখলে। এরপর দেখো দ্য সুরাট সেশন, দ্য মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট ডিলিগেট অফ কংগ্রেস মেট ইন অ্যান অ্যাটমসফিয়ার সার্চ দ্যাট এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাঙ্গার। তো এই দেখো এখানে যে ডিলিগেটগুলো ছিল, যে সমস্ত ডিলিগেট বা লোক যেগুলো মজুদ ছিল, তারা কি করছে, একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাঙ্গারের সাথে একটা হয়ে যায়, একটা অ্যাটমসফিয়ারের সৃষ্টি করে এই সুরাট স্প্লিটে। এরপর দেখো দ্য সাডেন্স অফ সুরাট fiasco took the extremist leaders by surprise and the offered their corruption. Working committee of the Congress by accepting the presidency of Rajbihari Ghosh, but the moderate would not relent as they found themselves on firm ground. তো মডারেটরা কি করছে দেখো, মডারেটরা ঠিক তাদের জায়গা থেকে নড়তে চাইতো না, অর্থাৎ তারা কখনোই যে এক্সট্রিমিস্টরা যেটা চাইছে তারা মেনে নিতে চাইতো না, তারা ঠিক নিজের জায়গায় তাদের নিজের গ্রাউন্ডে স্থির থাকতে চাইতো, দৃঢ় থাকতে চাইতো, যে আমরা যেভাবে করছি, যেভাবে স্বাধীনতার পথে আমরা হেঁটেছি এভাবেই হাঁটবো, তারা তাদের জায়গা থেকে আমরা লড়বো না, এরকম একটা ছিল। আর এখানে প্রেসিডেন্সি বলে দিলাম রাসবিহারী ঘোষ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট।
এরপর দেখো, এরপর একেই তো দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, দেখো অবজার্ভিং দ্য অপরচুনিটি, ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু অপরচুনিটির আশাই ছিল, সেটা পুরো সুযোগটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বুঝে গেল। লঞ্চ এ ম্যাসিভ অ্যাটাক অন দ্য এক্সট্রিমিস্ট, এবং তারা কি করে একটা এক্সট্রিমিস্টদের ওপর, দেখতে এক্সট্রিমিস্টরা দলেও কম আছে এবং তাদের ওপর একটা অ্যাটাক শুরু করে দেয়। তারা দেখছিল এই ভালোই, এটাই সুবর্ণ সুযোগ, এবং তাদেরকে একটা সাপ্রেস করে ফেলছে এরপরে। এছাড়া নিউজ পেপারগুলো তাদের বন্ধ করে দেয়, যেমন লালা লাজপত রায়, সরি, যেমন বাল গঙ্গাধর তিলক, যেটা বললাম যে বাল গঙ্গাধর তিলক, তিনি যে বিভিন্ন কেশরী এবং মারাঠি যে দুটো নিউজ পেপার চালাতেন, কেশরী আর একটা হচ্ছে মারাঠি, বাল গঙ্গাধর তিলক, তাকে বলা হয় যে তিনি একটা সেডিটিয়াসের কেসে, যে তুমি হচ্ছে দেশদ্রোহী, তুমি আর্টিকেল লিখছো, তো এই জন্য তেনাকে আরও জেলে পাঠানো হয়। এই ঘটনার উপর চক্রান্ত করেই সব হচ্ছে কিন্তু, এবং তাদের নিউজ পেপারগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এবং বিভিন্ন যে মেন লিডার, যেটা বললাম যে তিলককে কোথায় পাঠানো হয়, জেলে পাঠানো হয় বর্মার মান্ডালি জেলে 6 বছরের জন্য। এক্সট্রিমিস্ট ওয়ার নট এবল টু অর্গানাইজ দ্য এফেক্টিভ অল্টারনেটিভ পার্টি, এবং এক্সট্রিমিস্টরা, তারা আর কোনো একটা অল্টারনেটিভ পার্টি তারা কিন্তু গঠন করতে পারেনি। অরবিন্দ ঘোষ, তিনি গেভ আপ করে দেয়, গেভ আপ মানে ছেড়ে দেয় পলিটিক্স, এবং তিনি চলে যান পন্ডিচেরিতে। বিপিন চন্দ্র পাল, তিনি পলিটিক্স ছেড়ে চলে যান। লালা লাজপত রায় ব্রিটেনে চলে যায়। এরপর 1908 সালে কি হয় দেখো, ন্যাশনাল মুভমেন্ট এ হোল ডিক্লাইন্ড, এবং একটা যে ভারতের যে ন্যাশনাল মুভমেন্ট স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে, তার কিন্তু একটা ডিক্লাইন্ডের সৃষ্টি হয়। তো দেখো, এরপরে আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো, 21 মিনিট হয়ে গেল। তো এরপরে নেক্সট আমরা মডেল মিন্টো রিফর্ম থেকে বাকিটা আলোচনা করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ধন্যবাদ।